অবশেষে ট্রাম্প প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। তার বিরুদ্ধে দেশে অসংখ্য টার্গেট কিলিং এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সাথে সম্পৃক্ততার অভিযোগ আছে। এবার রিমান্ডে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুব্রত। ঠিক এই মুহূর্তে পিনাকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে, ইলিয়াসকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে, কনক সরকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। তারেক ভাই কি যুক্ত হয়েছেন কিনা? আমরা খুবই ফেডার। আমরা যে কোনো সময় সুযোগ পেলে আসিফ নজরুলকে টেনে হিসেবে নামাবো। ওদিকে দেখার সময় নাই, স্যার না ডক্টর। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পারবেন এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। অবশেষে ট্রাম্প প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হলো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। এই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাস্কের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, ইলন এক কথায় দুর্দান্ত। তিনি প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন এবং তিনি ছিলেন বলেই আমরা খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনতে পেরেছি। তিনি না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম লেগে যেত। ইলন মাস্কের প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, আজ তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে এটি সত্যিকারের বিদায় নয়। তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও কোনো না কোনোভাবে আমাদের সংস্পর্শে থাকবেন। এখনও তার অনেক কিছু করার আছে। এ সময় ইলন মাস্ককে বড় একটি সোনার চাবি উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট। একটি কাঠের বাক্সে রাখা বড় সড়ো সোনার চাবি ইলন মাস্কের হাতে তুলে দিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের উপহার তিনি কেবল বিশেষ মানুষদেরই দেন। দেশের পক্ষ থেকে ধন্যবাদ স্বরূপ মাস্ককে এ উপহার দেওয়া হলো বলে জানান ট্রাম্প। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারে ভেজানে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন মাস্ক। 20 জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর মাস্ককে নবগঠিত সরকারি বিভাগ বা মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান করেন ট্রাম্প। মাস্কের দায়িত্ব ছিল সরকারের অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করা। I think the Doge team is doing an incredible job. They're going to continue doing an incredible job. বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা, ভারতের গোয়েন্দা সংস্থা র এর সঙ্গে যোগাযোগ, বিদেশি প্রশিক্ষণ সহ বিস্তৃত আন্তর্জাতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রত বাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে। শুধু তাই নয়, র এর হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন বলেও জানান। সুব্রত স্বীকার করেন বাংলাদেশে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন তিনি। এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদে জানা যায়, র এর পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন, যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে। এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন সুব্রত। এর আগে সুব্রত বাইনের র সম্পৃক্ততা এবং টার্গেট কিলিং সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েন সায়ের। সূত্র অনুযায়ী 2001 সালে সরকারের ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান। যশোরে ভাড়া বাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতা যেতেন এবং সেখান থেকে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। Walton Washing Machine, simplifying life with hassle-free washing.
2007 সালে ভারতীয় প্রশাসনের ধরপাকড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামে ভুয়া পাসপোর্টে সিঙ্গাপুর ও চীনে পালিয়ে যান। পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই। সেখানে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। 2023 সালের ফেব্রুয়ারিতে ভারতের এসটিএফ তাকে কলকাতায় গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে। পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেশের জনপ্রিয় শীর্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন। সুব্রত রাজি হলে তাকে স্নাইপার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিং ট্রেনিং দেওয়া হয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটনের। এসব বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জাতীয় দৈনিক যুগান্তরকে বলেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা যেসব তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে তদন্ত চলমান থাকায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, স্বাগত ফিন বাংলা ভয়েসের আজকের রাতের আলোচনা আড্ডায়। আমি আছি ডক্টর এস এম শফিকুল আলম, ফিনল্যান্ড থেকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ প্রসঙ্গে। তো প্রতিদিনই বলি, এটি নতুন করে বলার কিছু নাই। আজকে কথা বলবো ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে। উনি আসলে একেবারে গোলালু হয়ে গেছেন, যে যেভাবে পাচ্ছেন তাকে আসলে বর্তা বানানোর চেষ্টা করছে প্রতিনিয়ত। মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয় যে আহারে বেচারা, কি এসের থেকে কি হয়ে গেল। ওনাকে আসলেও মানে এতটা একদম মসলার মতো পিষছে যে পারছে সেই। কেন? মানে আমার প্রশ্নটা হলো এরকম যে আসলে কারণটা কি? আসিফ নজরুল স্যারের উপরে সবার এত যে রাগ এবং অভিমান, এবং তাকে যেকোনো আন্দোলনে যেকোনো কিছুতেই সবাই বলে যে এই আসিফ নজরুল, এবং তার পদত্যাগ চায়। এটি কেন? সেটা নিয়ে আজকে কথা বলতে চাইবো যে সত্যিই কি আসিফ নজরুল, আজকে যে কারণে আমি কথা বলতে আসলাম, আমি জানি না আজকেও যারা আমার এই পর্বটি দেখবেন অনেকেই হয়তো কারো পক্ষে বা কারো ডিফেন্ড করে কথা বললেই আপনারা রয়ের এজেন্ট হিসেবে সাজানোর চেষ্টা করেন। কিন্তু আসলে আমি বলবো যে আমরা একেবারে ওরকম সংকুচিত জায়গা থেকে চিন্তা না করে আমরা একটু একটু ব্রডার লাইনে কথা বলার চেষ্টা করি। ব্রড থেকে যে আসলেও একটা মানুষের শুধু দোষ আমরা ধরবো, তাকে একেবারে মানে রোস্ট করার চেষ্টা করব। কিন্তু তার মধ্যে যে যৌক্তিকতা আছে কি নাই সেটি নিয়ে আমরা একবার ভাববো না? সেই থেকে আজকে আমি একটা সাহস করে ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়েও আমি কথা বলতে চাইবো যে কেন আসলে উনি এতটা রোস্টেড হচ্ছেন সবার মাধ্যমে। এবং আজকে সর্বশেষ যেটি হলেন সেটি দিয়ে আমি শুরু করি। সর্বশেষ যেটি হলো যে আনু মোহাম্মদ, আপনারা দেখেছেন আসিফ নজরুল স্যারকে একেবারে ধুয়ে দিয়েছেন ওনার ফেসবুক পোস্টে। আপনারা সেটি বোধহয় ইতিমধ্যে দেখেছেন যে উনি বলেছেন আনু মোহাম্মদ হলো এই গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য, যিনি অর্থনীতিবিদ, বাংলাদেশে সুপরিচিত এবং খুবই বিখ্যাত অর্থনীতিবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি আনু মোহাম্মদ। উনি ওনার এতে বলেছেন যে ডক্টর আসিফ নজরুল ভুল বলছেন, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল দুঃশাসন, নির্বাচন তামাশায় পরিণত করে জবরদস্তি ক্ষমতা ধরে রাখা, ভয়াবহ দমনপীড়ন, অভূতপূর্ব মাত্রায় দুর্নীতি, দখল, লুণ্ঠন এবং সম্পদ পাচার, সীমাহীন অধ্যত্ব এবং সর্বশেষে নির্বিচারে নৃশংস হত্যাকাণ্ড ও জুলুমের বিরুদ্ধে। এরকম একটা শাসন ব্যবস্থার অবস্থার পক্ষ থেকে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানটি হয়েছিল। কিন্তু ডক্টর আসিফ নজরুল যেভাবে এই জুলাই গণ বিপ্লবটাকে ব্যাখ্যা করছেন বা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন, এটিকে আনু মোহাম্মদ স্যার বলছেন যে বিকৃত করছেন। এটির কারণটা হলো যে ডক্টর আসিফ নজরুল স্যার এই যে এটিএম আজাহারুল ইসলামের যে রায়টি হলেন সেটিকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। কারণ ডক্টর আসিফ নজরুল স্যার যদিও সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করছেন আমরা জানি, তো উনি আবার ব্যক্তিগত ফেসবুক
প্রোফাইলটাও ব্যবহার করেন প্রায়ই বিভিন্ন ইস্যুতে, ওখানেও উনি স্ট্যাটাস দেন। আর যখন উনি সরকারের পার্ট ছিলেন না, আমরা তো সবাই জানি যে উনি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন, কিভাবে বাংলাদেশের মিডিয়াগুলোতে কথা বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং কতটা সরব থেকেছেন এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্যেও। তার তার এত কিছু অংশগ্রহণ আমরা যখন দেখেছি, আমরা সবাই প্রশংসা করেছি, ধন্যবাদ দিয়েছি, খুশি হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে জুলাই মাসেই একটি পর্ব করেছিলাম। যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে সকল শিক্ষক সম্প্রদায়ের সদস্যরা, শিক্ষকরা বিশেষ করে গর্তে লুকিয়েছিলেন। কেউ কিন্তু বেরোয়নি। আমি নিজেই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তখন আমি গুটি কয়েক শিক্ষক যাদেরকে আমি দেখেছিলাম বাংলাদেশের এই গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের সময় মাঠে, একেবারে হাটে মাঠে সারাক্ষণ থাকার জন্য, তার মধ্যে সবচেয়ে সক্রিয় ছিলেন ডক্টর আসিফ নজরুল স্যার। তাছাড়া আনু মোহাম্মদ স্যাররাও ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ছিলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন আইবি এর একজন অধ্যাপিকা, আমি সহযোগী অধ্যাপিকা, আমি এই মুহূর্তে ভুলে গেছি, যাকে নিয়ে সেই বাংলাদেশে আসলে অনেক ছাত্রদের জন্য যিনি মরে যেতে চেয়েছিলেন বা খুবই আলোচনা এসছিল সোশ্যাল মিডিয়াতে, তাকে নিয়েও আমি একটি ভিডিও করেছি। তারা আসলে আমাদের সকল শিক্ষক সম্প্রদায়কে আসলে পথ দেখিয়েছিল, এবং তারা আমাদের শিক্ষক সম্প্রদায়ের পক্ষ থেকে হিরো হয়েছিল। তারই অংশ হিসাবে ডক্টর আসিফ নজরুল স্যার একেবারে উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন, এবং যেদিন এই যে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য সেনাবাহিনীর প্রধান আলোচনা শুরু করলেন, ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে ফেরার আগেই, তখনও কিন্তু সে প্রথম আসিফ নজরুলকে সেনাবাহিনীর প্রধান ফোন করেছেন এবং তাকে নিয়ে আলোচনাটা করেছেন। অর্থাৎ উনি উনার ভূমিকার কারণেই যেভাবে ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকেছিলেন, সেটার কারণেই আসলে সেই কেন্দ্রে চলে গিয়েছিলেন, আলোচনার কেন্দ্রে, এবং ওনাকে সম্পৃক্ত করা হয়েছে সেটি। এবং তার আগে যদি একটু প্রেক্ষাপট দিতে চাই আমি, সেটা হলো আমরা যতটুকু পরে জেনেছি, তার আগে হয়তো এতটা স্পষ্ট ছিল না। আমরা ওনাকে সরব দেখেছি টেলিভিশন মিডিয়াতে, এবং কেউ বলতেন যে এটি হলো পেইড টক শো, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কিংবা রয়ের পক্ষ থেকে হয়তো ওনাকে স্পেসটি দেওয়া হয়েছে যে না, উনি আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে কথা বলবেন। কেউ তো লাগে, কারণ যেখানে কেউ কথা বলতে পারছে না, সেখানে অল্প কয়েকজন মানুষই আসলে কথা বলতে পারতেন, এবং সবাই টক শোতে যেতেন। তার মধ্যে আসিফ নজরুল স্যার একজন আশীর্বাদ পুষ্ট ছিলেন। সে কারণে এই সমালোচনাটিও ছিল যে উনি হয়তো কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট অথবা রয়ের আশীর্বাদ পুষ্ট। সেই গুঞ্জনটি উনার পিছু কিন্তু ছাড়েনি। আমরা দেখেছি যে সরকার গঠন করার পরে যখনই ঝামেলা তৈরি হলো, প্রথম ঝামেলাটা তৈরি হলো সেই ইলিয়াস হোসেনের মাধ্যমে। ইলিয়াস হোসেন উনি সৃষ্টি করলেন আসিফ নজরুল রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে, এবং আমরা দেখেছি যে ইলিয়াস কতটুকু পর্যন্ত গেলেন, ওনার ব্যক্তিগত চরিত্র হরণ পর্যন্ত কিন্তু করলেন। তারপরে, এবং সেই চরিত্র হরণটা কিন্তু ছিল তারই নিজের ওয়াইফ, যাকে তিনি পরে বিয়ে করেছেন। হয়তো তার বিয়ের আগে শিলার সাথে সেই ধরনের অ্যাফেয়ার্স থাকার কারণে অনেক ধরনের ব্যক্তিগত কথোপকথন যেটি হয় প্রেমিক প্রেমিকা কিংবা ওই যারা হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে, শিক্ষক হোক আর যাই হোক, যখন একজন প্রেম করেন, প্রেমিকার কাছে তো সে অধ্যাপক নাকি সেরকম কিছু না, কারণ প্রেমিক প্রেমিকা তো একটু ক্লোজ হয়ে কথা বলবে, নিজেদের মতো রোমান্স থাকবে, এটি স্বাভাবিক। তো ওরা ওইটি ছিলেন। আমি জানি না ইলিয়াস হোসেনরা এগুলো কোথায় পেয়েছিলেন, বা যে কেউই হোক, বাংলাদেশে তো দেওয়ার মানুষ থাকে না, তাদেরকে দিয়েছে, সেটি আবার ইলিয়াস হোসেনরা প্রকাশ করে দিয়েছিল। সেটি আসলে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, যে এটা কি ধরনের শুরু হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, যেন একটা জিম্মি করার সংস্কৃতি, রাজনীতি কিংবা হুমকি দামকির রাজনীতি। কোনো কিছু হলেই কারো চরিত্র হরণ করে দেওয়া, বা ভিডিও ক্লিপিং, হানি ট্র্যাপ, অনেক বিষয় এলিমেন্ট যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কারোর সাথে আমি পারছি না, কোনো ব্যাপারে আমার কথা কেউ শুনছে না, আমি সাথে সাথে এমন কিছু হাটে হাড়ি ভেঙে দিলাম যেন তার ব্যক্তিত্বটা নষ্ট হয়ে যায়, সাধারণ মানুষের ছোট করে দিলাম। এটি বোধহয় একেবারে সেই বাচ্চাদের পুতুল খেলার মতো হয়, সেটি বা হাড়ি খেলার মতো, সেটা উচিত না। সেটা আমি ব্যক্তিগতভাবে ভালো নেয়নি, কিন্তু ওইটি ওখানেই থেমে থাকেনি। সেটির জন্য আসিফ নজরুল অনেকটাই কোণঠাসা হয়েছেন, ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। আমরা দেখেছি ওনার স্ট্যাটাস, উনি বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন। তারপরে ওনার সাথে লেগেছেন আবার পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একই রকম ভাবে তাকে কি করেছে,
রয়ের এজেন্ট হিসাবেও দেখানোর চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের ডকুমেন্ট কিভাবে তাকে হানি ট্র্যাপ করে ব্যবহার করছে সেটি বলেছেন, যদিও সেটি প্রকাশ করা হয়নি। কাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয়েছে, কিভাবে সরকারের ভিতরে তাকে জিম্মি করা হয়েছে, এই বিষয়টি ডকুমেন্টারি হয়তো প্রকাশ করা হয়নি, কিন্তু এই ধরনের ন্যারেটিভ পিনাকি ভট্টাচার্যর দাদার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন এই সমস্ত ইলিয়াস হোসেনরা, পিনাকি ভট্টাচার্যরা এই ধরনের ন্যারেটিভ দেন, তখন সত্যি মিথ্যে জানি না, কিন্তু আহ, আহ, একটা গ্রুপ বাংলাদেশের তো আছেই যে যারা আসলে খুব সহজেই ব্লাইন্ডলি আমরা বিশ্বাস করে ফেলি, এবং সেটির পরিমাণ খুব ছোট নয়, অল্প নয়। আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তাদের ফ্যান পেজ বা ফ্যানের সংখ্যা বিশাল, যেটা মানে চিন্তাই করা যায় না। কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ তাদেরকে ফলো করেন এবং তাদের কথা শুনেন, এবং যে সেই কারণেই বিতর্ক হয়েছে যে তারা যেভাবে বাংলাদেশের বাইরে ডিজিটালি আরেকটা গভর্নেন্স তারা পরিচালনা করছে, এবং তাদের কথা মতো এই সরকারকেও চলতে বাধ্য হচ্ছে বা কাজ করতে বাধ্য করছে তারা, এবং পাশাপাশি তারা সোশ্যাল মব যেগুলো আছে সেগুলাকেও নেতৃত্ব দিচ্ছে। এটি বাংলাদেশে এখন অনেকটাই মানে প্রচলিত, কিংবা বিশ্বাস মানুষের কাছে পেয়ে গেছে। কারণ তারা যখনই পিনাকি ভট্টাচার্য বললেন ৩২ নম্বরের বাড়ি ভাঙতে, একদল মানুষ যেয়ে সেখানে ভেঙে ফেললেন। এরকম অনেক কিছু যেখানে যেখানে যখনই বলেন তখনই সেটি করেন, এবং সেই কারণে আসলে এ সমস্ত মানুষদেরকে সাধারণ মানুষের বাইরে থেকে যে সামাজিক দায়িত্বশীল মানুষরা সবসময় হয়তো চিন্তা করে যে পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন কিংবা কনক সারোয়ার কিংবা শাহেদ, যারা এই সমস্ত লেভেলের মানুষ, তাদেরকে আরো দায়িত্বশীল হয়ে তারা যেন মানে যে উচ্চ আসনে মানুষজন তাদেরকে চিন্তা করে, তারা যেন সেই লেভেলটাকে ধরে রেখে মানুষের কথা চিন্তা করে তাদের সাংবাদিকতাটা করে। অবশ্যই তারা বাংলাদেশের মানে যে ধরনের উপকার বাংলাদেশকে বেনিফিটেড করেছে এ যাবৎ পর্যন্ত, বাংলাদেশের ভারতীয় আধিপত্যকে ভেঙে চুরমার করে দিতে সহযোগিতা করেছে, বাংলাদেশের স্বৈর শাসনকে পতন করতে সহযোগিতা করেছে, তার কোনো তুলনা হয় না। সেই কারণে তারা হিরো। আমি নিজে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারপরে পিনাকি ভট্টাচার্য, মনির হায়দার, আরেকজন আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। আরো এরকম কয়েকজনকে নিয়ে একটা পর্বও করেছি যে তারা আমাদের হিরো বলে। আপনারা যদি দেখেন সেই জুলাই মাসের ওই সময়টায় আমি এই ধরনের একটা কথা বলেছিলাম, এবং আমাদের গেস্ট ছিল, আমি গেস্টদেরকে নিয়ে আলোচনা করেছি। সেই সমস্ত মানুষরা যখন এরকম ভাবে একেবারে সকাল বিকাল কাউকে রয়ের এজেন্ট করে ফেলে, বিকালে আরেকজনকে এটা করে ফেলে, মানে তাদের মতো করে কোনো কিছু না মিললে, মতের বিরুদ্ধে কেউ গেলেই সাথে সাথে রয়্যাল এজেন্ট বানায় দেওয়া হচ্ছে, এবং সাথে সাথেই তার চরিত্র হরণ করা হচ্ছে, যেমনি না তেমনি ব্যক্তিগত ছবি বিভিন্ন ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আমি জানি না, এই যে আমি কথা বলছি এটাও যদি ওনাদের কানে কোনোভাবে যায়, তাহলে দেখা গেল যে আমারও ১৪ গোষ্ঠী একেবারে নাই করে ছেড়ে দিবে। তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে, এটি বোধহয় খুবই খারাপ। খুব ভালো কিনা আমি জানি না, এবং যারা ওনার দর্শকরা তারাও দেখছি যে আমরা যখন এরকম কথা বলি, নিরপেক্ষ দৃষ্টিতে একটি ওভারঅল অবস্থান থেকে কথা বলতে চাই যে বাংলাদেশে একটা শুদ্ধতার রাজনীতিতে শুরু হতে হবে, এবং সুন্দর এই যে সমালোচনা করার একটি সেই শৈল্পিক সমালোচনার জায়গাটাও তো থাকতে হবে। সেটি যখন আমরা বলি তখন আমাদেরকেও বলা হচ্ছে ভারতের দালাল, এবং অনেকেই পেজে সেটি বলছে। কিন্তু আমি যেটা বলবো যে এই যে ডক্টর আসিফ নজরুলকে যে ভারতের দালাল ওনারা বলছেন, কিন্তু আপনারা বা আমরা কি সেটি জানি কিনা যে এই ডক্টর আসিফ নজরুল, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারপরে হলো শাহেদ, মনির হায়দার, আজকে যিনি প্রধান উপদেষ্টার ওখানে চাকরি পেলেন, অর্থাৎ সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, বিশেষ করে ঐক্যমত্য কমিশনে কাজ করছেন তারা, এবং আরো কিছু লোকজন, সবাই মিলে একসাথে এই স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছে এক হয়ে। এমন না যে তারা যার যার প্ল্যাটফর্ম থেকে কাজ করেছে, তাদের মধ্যে প্রায়ই কথা হতো, তাদের মধ্যে আলোচনা হতো, তারা সম্মিলিতভাবে গোল সেট করতেন, তারা কিভাবে কাজ করবেন, এবং তারা একই সাথে কিন্তু হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। কিন্তু যখন সরকার গঠিত হয়ে গেল, তারপর কিন্তু দেনা পাওনা, অর্থাৎ যখনই একজন আরেকজনের পারপাসটা সার্ভ হচ্ছে না, আসিফ নজরুল উপদেষ্টা হয়ে গেছেন, ইলিয়াস হোসেন কিছু হতে পারেননি, কিংবা ডক্টর ওই পিনাকি ভট্টাচার্যকে সবাই বলেছিল যে কারণ ওনার যে অবদান বাংলাদেশে সম্মানিত হোক,
ব্যক্তিগতভাবেও চাই, কিন্তু সেটি হয়নি। ওনারও মনঃক্ষুণ্ণ হয়েছে, কিংবা এখনো হচ্ছে না, মনঃক্ষুণ্ণ হয়েছে। ওনারা যে সমস্ত মানুষকে সুপারিশ করছেন সেটি হয়তো করা হচ্ছে না। আসিফ নজরুল স্যারকে যেভাবে তারা ব্যবহার করতে চাচ্ছেন সেটিও হয়তো হচ্ছে না। অনেক বিষয়ে ভিতরে থাকে, যেটি বাধা থাকে সেটি হয়তো করতে পারছে না। সেই কারণে ওনারা বিরাগ ভাজন হয়েছেন। যার পণ্যায় আসিফ নজরুলের চরিত্র হরণ থেকে শুরু করে যা ইচ্ছা তা করেছেন। আমি একজন শিক্ষক প্রতিনিধি হিসাবে, একজন শিক্ষকের পক্ষে, এবং আমার সম্মানিত, আমি অত্যন্ত সম্মান করি, সেইজন্য আমি কথা বলছি যে এই যে আজকেও আসিফ নজরুলকে আ উম বিকৃতর বিকৃতকারী হিসেবে বলা হলো। আরেকজন অধ্যাপকই আমাদের আ আনু মোহাম্মদ স্যার। ইনি কেন বলেছেন সেটির জবাব আসিফ নজরুল স্যার কিন্তু নিজেই দিয়েছেন। আপনারা হয়তো দেখেছেন যে উনি বলেছেন যে, "আমি খুবই আতঙ্কিত এবং কষ্ট পেয়েছি যখন আনু মোহাম্মদ ভাইয়ের মতো একজন মানুষ এভাবে কথা বলতে পারেন।" কারণ উনি কি বলেছেন যে আসিফ নজরুল স্যারের বলাটা ছিল এরকম যে এটিএম আজাহার ইসলামের যে রায়টি হলো এবং উনি মুক্তি পেলেন, ফাঁসির দড়ির জায়গার ফুলের মালাটা পেলেন, এটির কারণটাই হলো এই যে বিপ্লব। এই ছেলেদের বিপ্লবের কারণে হয়েছে, সম্ভব হয়েছে। এইটি আসলে একটা অংশের, কিন্তু সেটিকে আসলে এই আনু মোহাম্মদ স্যার ধরেছেন এবং বলছেন যে এটার জন্যই হয়নি। কারণ এই যে ছেলেদের বিপ্লবের যে অংশটা, সেটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা এবং টোটাল সেই ১৭ বছরের অবস্থা, শাসন ব্যবস্থা দায়ী। এটি আনু মোহাম্মদ স্যার বলেছেন। একেবারেই সত্যি, এবং সেটার জবাব আসিফ নজরুল দিয়েছেন যে আসলেও আসিফ নজরুল কখনোই বলেননি যে এই বিপ্লবটা শুধুমাত্র জুলাই আগস্টের ওই কয়েকদিনের বিপ্লব। এবং আমিও যতটুকু আমার মনে পড়ে যে আসিফ নজরুল স্যার হয়তো ছেলেদেরকে কৃতিত্ব দেওয়ার চেষ্টা করেছেন, বা সেই যে যেখানে তাদের ফরমেশন, ইন্টার গভর্নমেন্টের ফরমেশনটা ছিল, উনি তাদের পাশে থেকেছেন এবং ছেলেদেরকে ডিফেন্ড করেছেন। ছেলেদেরকে বলেছেন যে এই সমস্ত ছেলেরা, উনিই তো মিডিয়াতে কথা বলতেন তখন। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আমার যতটুকু মনে পড়ে যে উনি ১ম দিন মিটিং করে আ উনি বলেছেন যে, "আমরা খুবই অবাক হচ্ছি বা খুবই খুশি হয়েছি যে এই সমস্ত ছাত্রদের মধ্যে, তাদের মধ্যে যে নেগোসিয়েশন পাওয়ার ডেভেলপ করেছে সেটি আসলে অতুলনীয়। তারা তারা আসলে সরকার পরিচালনা করার মতো দক্ষতা রাখে।" এগুলা এরকম ভাবে সাপোর্টিভ রোল কিন্তু আসিফ নজরুল প্লে করেছেন এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্রদের জন্য। কিন্তু সেই আসিফ নজরুল স্যারকেই আবারও এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার থেকেও, অর্থাৎ এই এনসিপির পক্ষ থেকে এই কয়েকদিন আগেও তার পদত্যাগকে দাবি করা হয়েছে। এবং বলছে যে সে বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। সরাসরি রয়ের কথা বলছে না। বলছে আসিফ নজরুল, তারপরে সালাউদ্দিন, ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা সরাসরি বিএনপির হয়ে কাজ করছেন। কিন্তু এটি বলছেন, এবং কেন বলছেন সেটি হয়তো কোনো না কোনো স্বার্থের, পুরোপুরি হয়তো স্বার্থসিদ্ধি হয়নি, সেই কারণে বলছেন। তো এটি বড় সমস্যা যে আমরা বাংলাদেশে যখন আমি জিনিস চাই, সেই চাওয়াটা যখন আমার পূরণ হয় না, তখনই আমি কারো বিরুদ্ধে চলে গেলাম। কিন্তু আমি এটি চিন্তা করি না যে আমার মতো করে আরো একটা রাজনৈতিক দলেরও শত, শত চাওয়া আ পূরণ হচ্ছে না। কারণ বিএনপি এত বড় দল হিসাবে নিশ্চয়ই সেও চাচ্ছে সরকারকে কন্ট্রোল করতে, তার মতো করে ডক্টর ইউনূসকে বাধ্য করতে, সমস্ত কিছু করতে। কিন্তু ডক্টর ইউনূস কি সবকিছু করতে পারছেন? পারছেন না। কারণ এদিকে এনসিপিরও চাপ রয়েছে, জামাতেরও চাপ রয়েছে। ওখানে একটা ব্যালেন্স করা খুব কঠিন। ঠিক ওই সমস্ত ৩-৪ কুলের মধ্যেখানে পড়েছে আসিফ নজরুল, যার জন্য এখন উনার অবস্থা একেবারে গুলালো মার্কা হয়ে গেছে। যে ইচ্ছা এই এনসিপি বলে সে দালাল হয়ে গেছে, তাকে পদত্যাগ করতে হবে সরকার থেকেই। তারপরে ইনকিলাব মঞ্চ বলে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে বিএনপির পক্ষ থেকে আসিফ নজরুল, তারপরে কেউ বলছে ভারতের দালাল, সেনাবাহিনীর দালাল। এবং আমরা দেখেছি আসিফ নজরুলের কিছুদিন পরেই একটি সমালোচনা, এই যে পিনাকি ভট্টাচার্য করেছিল যে আসিফ নজরুল স্যার সেনাবাহিনীর দপ্তরে ঠিক যখন শেখ হাসিনার পতন হলো তার আগের রাতে সেনা সদরে ছিলেন উনি। এবং সেটি সরি, পিনাকি না, এটি হলো ইলিয়াস হোসেন দাবি করেছিল যে কোনো একজন জেনারেলের সাথে তার বন্ধু সেই জায়গাটায় তিনি রাত কাটিয়েছেন। তারপরে সেইখানে উপদেষ্টা পরিষদ কে থাকবে, কে থাকবে না, সেই বিষয়গুলো উনি নির্ধারণ করেছেন। মানে বিশাল একটা, এবং উনি প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এবং এই যে ইশরাকের ইস্যুতে যে সমস্যাটা হলো, আন্দোলন হলো, ইশরাক সহ বিএনপিকে রাস্তায় নামতে হলো, তখন অন্যদিকে এনসিপির লোকজন আবার রাস্তায় নেমে আ ই
রাস্তায় নেমে তারা বিভিন্ন ধরনের দাবি দাবা করলো, সেই জায়গাতেও আবার এই আসিফ নজরুলকে বললো যে উনি তল্পিতালপা সহ ওই জায়গাটায় বসে আছে, সমস্যা সৃষ্টি করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হয় এবং উনি প্রধান উপদেষ্টা হতে চায়, সেই কারণে তারও পদত্যাগ চাইলো। মানে আসিফ নজরুল, আমি ভাবি যে এই মানুষটা কার, আসলেও কার স্বার্থে কাজ করছে, সে কারণে আজকের এরকম শিরোনামটা হঠাৎ উনি আতঙ্কিত। এই কারণে বলছি যে উনি নিজেই এই ওনার আনু মোহাম্মদ স্যারের পাল্টা জবাব দিতে যেয়ে উনি বলেছেন যে আমি আতঙ্কিত না হয়ে পারি না এই কারণেই যে আপনার মতো, কারণ আনু মোহাম্মদরা ওনারা একসাথেই কাজ করেছেন, উনি জানেন সমস্ত কিছু কি সিচুয়েশন, যে আপনার মতো কোনো মানুষ যখন এভাবে কথা বলে তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে করবে। আসলেই সত্যি। কিন্তু আমি এটাও একসাথে আনু মোহাম্মদ স্যারের সাথে একমত যে হ্যাঁ, আনু মোহাম্মদ স্যার যে কথাটি বলেছেন সেটি 100% সত্যি, যে বিপ্লবটা কখনোই সেই জুলাই আগস্টের এটার মধ্যে সীমিত নয়। বিপ্লবের একটা বিশাল লম্বা একটা কাহিনী রয়েছে, একটা পথ রয়েছে। বিপ্লব হয়ে ওঠার পিছনের যে লম্বা পথ, সেটি শুরু হয়েছে সেই 2011 সনের পর থেকে। তো যার জন্য ওইখানে যে মাঝখানে যত স্টেক হোল্ডার আছে সবার স্বীকৃতিটা এক সমানভাবে পেতে হবে। তো হয়তো ডক্টর আসিফ নজরুল স্যার এই সমস্ত বিপ্লবের ছাত্রদেরকে একটু বেশি ফোকাস করতে যেয়ে, বেশি প্রিভিলেজ দিতে যেয়ে অনেক সময়ই উনি একটু বায়াসড হয়ে যান এবং যে ধরনের স্ট্যাটাস বা কথাবার্তা বলেন সেটি হয়তো একপাক্ষিক হয়ে যায়, যে কারণে এই সমালোচনার সৃষ্টিগুলো হয়। আমি জানি না প্রিয় দর্শক, আপনারা যারা আমাকে শুনছেন এখন এবং যারা আগামীতেও শুনবেন, আপনাদের কি ধারণা যে ডক্টর আসিফ নজরুল আসলে পদত্যাগ করা উচিত কিনা? উনি বাংলাদেশে আসলে কার সাথে কাজ করছে? উনি কি সত্যিই বাংলাদেশের আগামী দিনে সুন্দর স্থিতিশীল যেরকম বাংলাদেশ আমরা চাই সেরকম কাজ করছে? নাকি উনার বিরুদ্ধে যে ধরনের প্রচারণা রয়েছে উনিও ঠিক বিএনপির সালাউদ্দিন কিংবা অন্য আমির খসরু মাহমুদের মতো রয়ের কোনো এজেন্ট হিসেবে কাজ করছে কিনা? বিশেষভাবে যেটি বলা হয় যে ডক্টর আসিফ নজরুল এই সেনাবাহিনীর একজন প্রতিনিধি হিসেবে কাজ করছে, বিশেষ করে যিনি আমাদের ওয়াকারুজ্জামান এবং আরো যে জেনারেল আছে তাদের বন্ধুরা আসিফ নজরুলকে সেখানে বসিয়েছে এবং ভারতের রয়ের ফর্মুলার মাধ্যমে উনি উপদেষ্টা পরিষদের থেকে অনেক জায়গায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাজে বাধা সৃষ্টি করছেন কিংবা মানে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি তৈরি করেছেন। সেই কারণে কেউ বলছেন সকল সমস্যার মূলে ডক্টর আসিফ নজরুল। আপনারা কি তাতে একমত কিনা? একমত না হলে আসলে কি ধরনের ন্যারেটিভ আপনাদের আছে সেটি জানতে দিতে পারেন আমাকে, এবং অথবা আপনারা যদি একমত হন তাহলে সেই জায়গাটায় আসলে আপনাদের যুক্তি কি? তাহলে এরকম যিনি বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবেন রয়ের হিসাবে, উনার কি উপদেষ্টা পরিষদে থাকা উচিত কিনা? সেটি বোধহয় দরকার। অথবা অন্য আরেকটি গ্রুপ আছে যারা বলছে যে বিএনপিকে কাজ করার জন্য, বিএনপিকে আ প্রিভিলেজ দেওয়ার জন্য উনারা কাজ করছেন একসাথে। সেই কারণে সেরকমভাবে যত ধরনের এই যে আইন মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনকে পদায়ন করেছেন। তারপরে পিপি, এপিপি এগুলা নিয়োগ করেছেন। বিএনপির মেক্সিমাম গুলা, জামাতের খুব অল্প কিছু এসছে। পাশাপাশি বিচারক কিংবা যেখানে যতটুকু ফেভার করা দরকার সবই করেছেন এবং পর্দার আড়ালে থেকে আসলে বিএনপির কাজ করতে চাচ্ছেন এবং এনসিপির পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এটিও বলার চেষ্টা করা হয়েছে যে উনি নিশ্চিত করছেন আগে থেকেই যেন আগামী দিনে বিএনপি সরকার আসলে উনি যেন আরেকটি ভালো দায়িত্ব পান। আমি জানি না সেটি কতটুকু সত্যি। আবার অন্যদিকে তো কোনো একটা পক্ষ বলার চেষ্টাও করেছিল যে এই আসিফ নজরুল আওয়ামী লীগেরকেই পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের সাথে উনার লিঙ্ক রয়েছে। আওয়ামী লীগের টাকা পয়সা দিয়েই আসলে উনাকে ওখানে ভিতরে কাজ করার জন্য করছে। কোন ন্যারেটিভটা সত্য কোনটা মিথ্যে এটি বোঝা আসলে খুব কঠিন বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ যখন আমরা বাংলাদেশের সবাই প্রত্যেকেরই আলাদা একটা ন্যারেটিভ পার্সপেক্টিভ আছে এবং আমরা তখনই ওই পার্সপেক্টিভটা কাজে লাগানোর চেষ্টা করি যখনই কোনো ডিসিশনটা আমার ফেভারে না আসে। এর ভিতর থেকে আমরা বেরিয়ে আসতে চাই, সেরকম একটি রাজনীতি, সেরকম একটি বাংলাদেশে আমরা দেখতে চাই। কিন্তু কতটুকু স হবে আমরা জানি না। প্রিয় দর্শক, আপনারা
যদি কেউ এখানে কথা বলতে চান, আপনারা জয়েন করতে পারেন। আমি ওয়েলকাম জানাতে চাই যে কোনো অসুবিধা নাই। আসিফ নজরুল ইস্যুতে উনি হঠাৎ করে আতঙ্কিত হলেন। শুধু এইবারই আতঙ্কিত না, উনাকে একের পর এক বিভিন্নভাবেই আ তাকে কিন্তু চাপে রাখা হয়েছে। আওয়ামী লীগের দালাল বলে, রয়ের দালাল বলে কিংবা বিএনপির জন্য কাজ করছে বলে, এবং আজকে তো আ আমাদের অধ্যাপক স্যার আনু মোহাম্মদ স্যার বললেন যে উনি আসলে এই যে বিপ্লবকে বিকৃত করছেন, বিপ্লবের সঠিক উপস্থাপন ন্যারেটিভটা আসছেন না সেটির জন্য। সেই ক্ষেত্রে যদি আপনারা কেউ কথা বলতে চান সেটি বলতে পারেন। আমি আপনাদেরকে ওয়েলকাম করব। আমি লিংক দিতে পারি। আর তাছাড়া আরো যে বিষয়টা আছে যে এই যে উম আসিফ নজরুল, শাওনকে যখন গ্রেফতার করা হলো, শাওন মানে হলো আপনার হুমায়ূন আহমেদের শাওন আহমেদ, হুমায়ূন আহমেদের স্ত্রী। তাকে যখন গ্রেফতার করা হলো ইয়াতে গেলেন, এবং সেই জায়গাটাও আসিফ নজরুলকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। কারণ শাওন হলো তার শাশুড়ি। কিন্তু আমি জানি না শাশুড়ি হোক, যাই হোক, হুমায়ূন আহমেদের এই ছোট ফ্যামিলির সাথে হয়তো আগের যে সমস্ত সংসারের মেয়েরা আছে, বিশেষ করে আসিফ নজরুল স্যারের ওয়াইফ শিলা আহমেদ এবং তার যে অন্যান্য পক্ষ, তারা কিন্তু সুন্দর সম্পর্ক থাকার কোনো কারণ নেই এবং কোনো যুক্তিও নেই। আমি জানি না আসিফ নজরুলকে উনি ব্যবহার করতে পারবেন কিনা। কিন্তু এরকম একটা ন্যারেটিভ আছে বাংলাদেশে প্রচারণা যে শাওন কিছুটা ফেভার পাচ্ছে আসিফ নজরুল উপদেষ্টা হিসাবে থাকার কারণে। আসলেই কি সেটি কিনা আমি জানি না। আমার কাছে কোনো ক্লু নাই। আমি যখন বাংলাদেশের এই সমস্ত রাজনৈতিক ইস্যু সকালে একটা শুনি, বিকেলে আরেকটা শুনি, দুপুরে আরেকটা শুনি, তখন মাথা খারাপ হয়ে যায়। আসলেও কি যে সমস্ত মানুষগুলাকে এত সম্মান করে, এত শ্রদ্ধা করি, যেরকম ডক্টর আসিফ নজরুলের কথাই বলি, আমি ব্যক্তিগতভাবে খুবই ফ্যাসিনেটেড। I salute him, এবং আমি ভিডিও করেছি, আগেই বলেছি আপনাদেরকে। আপনারা দেখবেন আমি সেখানে ধন্যবাদ দিয়েছি। কারণ এত যে সমস্ত বাংলাদেশে শত, শত ছেলে-মেয়েদেরকে মেরে ফেলার হুমকি বাংলাদেশে আওয়ামী লীগ সময়, সেই সমস্ত আপনারা যদি সেই সময়কার মিছিলগুলা দেখেন যে কিভাবে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উনি শিক্ষকদের কাতারে যেয়ে দাঁড়ায়নি, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রাজু ভাস্কর্যের সামনে শিক্ষকদের মতো এরকম গলার মধ্যে মাফলার আ দিয়ে একটা ব্যানার নিয়ে শুধু দাঁড়িয়ে থাকেনি। উনারা একেবারে সেই রাজনৈতিক কর্মীর মতো সারা শরীর ঘেমে ভিজে একদম ছোপ অবস্থায় এরকম করে তারা কিন্তু ওইখানে ছাত্রদের পাশে থেকেছে। সারাদিন থেকেছে। সারারাত থেকেছে, যে ছাত্রদেরকে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়েছে, সমর্থন দিয়েছে, শক্তি দিয়েছে, পাশে থেকেছে। তারপরে না অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পরে এসে শেষের দিকে এসে সাথে যুক্ত হয়েছে, এবং পরে আমরা বড়, বড় মিছিল দেখেছি। তারপরে আরো অনেক ঘটনা আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের অধ্যাপকের সাথে পুলিশের বাকবিতণ্ডা, কিংবা টানা হেচড়া ইত্যাদি, ইত্যাদি, এবং ডক্টর সাইমা যিনি আইবি এর শিক্ষক ছিলেন, তার ঘটনা, এই সমস্ত বিষয়গুলো এসছে। এবং সেই কারণে আসিফ নজরুল স্যার যখন উপদেষ্টা পরিষদে আসলেন, সেটা আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু উনি বিতর্কিত কোনো কাজ করবেন এই ভাবনাটা আমার ছিলই না। আমি বিশ্বাসই করতে পারিনি। কেন বিতর্কিত কাজ করবেন? উনি এত কষ্ট করে বাংলাদেশে তো মানে যেটাই এই বিপ্লবের আগের কথা যদি বলি, যে কয়জন বাংলাদেশে সরব থেকেছে তার লিখার মাধ্যমে, তারপরে সভা সেমিনারে কথা বলেছে, টক শোতে কথা বলেছে, বিভিন্ন জায়গায় কথা বলেছে। তার মধ্যে তো আসিফ নজরুল একজন। যদি ৩ জনের নাম বলতে হয়, আসিফ নজরুলকে বলতে হবে। সেরকম একজন মানুষ যখন জুলাই বিপ্লবের পরে আ উপদেষ্টা হলেন তার দায়িত্বের জন্য, পরে এত চ্যালেঞ্জের মুখে কেন আওয়ামী লীগের জন্য কাজ করবেন? এটি উনার কি এতটুকু কমন সেন্স নাই? যে উনি এই ধরনের একটা স্বৈরাচার যারা দেশ থেকে পালিয়েছে, পুরো ইয়েতে শত, শত ছেলে-মেয়েদেরকে হত্যা করেছে। তো সেইরকম একটা অবস্থায় উনি ভিতরে আওয়ামী লীগের জন্য কাজ করবেন? সেই সাহস কিংবা সেই ধরনের মানসিকতাটা কি উনার হবে কিনা? যদি হয় সেটা একদম মানে একেবারে চিন্তাই করা যায় না এই ধরনের কাজগুলো উনি কেন করবেন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে রয়ের ন্যারেটিভ গুলা দাঁড় করানোর চেষ্টা হলো, এটি বাংলাদেশে অনেকটা সস্তা, ইজি একটি ওয়ে বাংলাদেশের যে কাউকে রয়ের সাথে ট্যাগ করে দেওয়া। যে বানিয়ে ফেলা, এবং ইউটিউবারদেরকেও রয়ের এজেন্ট বানিয়ে ফেলছে। ইভেন আমাকেও বলছে অনেকেই যে আমি নাকি ইউটিউবের চ্যানেলই খুলছি রয়ের টাকা দিয়ে। এগুলা শুনে ভাল লাগে এবং হাসিও লাগে অনেক সময়। কিন্তু আমার কথা হলো যে এরকমভাবে সবকিছুতে আমরা না দেখিয়ে ভেতরে আমরা একটু প্রতিবাদমুখর হওয়ার চেষ্টা করি। ভেতরে যে সমস্ত দুর্নীতি হয় সেটি নিয়ে আমরা কথা বলি। কোথাও কোনো ধরনের দেখলে সেই সত্যি কথাটা আমরা বলার চেষ্টা করি। একেবারে দলীয়ভাবে অন্ধ হয়ে যেন আমরা কথা না বলি। দলকে তো অবশ্যই সাপোর্ট করতে হবে, দলের পক্ষে
ন্যারেটিভ আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু দলের মধ্যে একটা খারাপ কাজ, একজন চাঁদাবাজি করছে, একজন ছিনতাই করছে, একজন রাহাজানি করছে, তার পক্ষে হয়তো কথা বলার কিছু নাই, তাই না? তাকে তো আপনি যদি অন করতে চান তাহলে তো আপনি ভালো মানুষ হতে পারবেন না। তা আমার কথা হলো সেই অবস্থান থেকে যদি আমরা কথা বলতে না পারি তাহলে দেশটা কি পরিবর্তন হবে? হবে তো না। এবং সবাই আমরা চেষ্টা করি কেউ কিছু বললেই এটাকে আকার ইঙ্গিতে মেলানোর চেষ্টা করি, যেটি কেন বলল, সে কি রয়ের এজেন্ট, সে কি আওয়ামী লীগের দালাল, নাকি বিএনপির এইভাবে মানে এখন এনসিপি যারা সাপোর্ট করে কিংবা জামাত যারা সাপোর্ট করে তারা বিএনপির পক্ষে যায় এরকম কোনো কথা শুনতেই পারে না। আবার বিএনপি যারা সাপোর্ট করে তারা এনসিপি কিংবা জামাতের পক্ষে যায় এরকম কোনো অ্যানালিস্ট ইউটিউবে অ্যানালাইজ করছে সেটি তারা শুনতেও পারে না, তারা তাদেরকে জামাত কিংবা এনসিপির দালাল করছে। কিন্তু আমার কথা হলো আমাদেরকে শুনে অভ্যস্ত হতে হবে সবার কথা। একটি পর্বে সবার প্রশংসা করা যাবে না। কারণ আমি হয়তো আজকে যেরকম ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে কথা বললাম। এখন অনেক কিছু উনার পক্ষে যাবে, আবার কিছু, কিছু সমালোচনা যাবে। এখন সবাই যদি বলে আসিফ নজরুলের দালাল, তাহলে তো হবে না। আবার আরেকদিন আমি বিএনপির একজন নেতা নিয়ে কথা বললাম, তার দোষ ত্রুটি তুলে ধরলাম। যখন আমি দোষের পাল্লাটা বেশি যেগুলা রেফারেন্স ভিত্তিক কথা হবে তখন বলবে যে এই যে এ হলো বিএনপির বদনাম করতেছে। আবার যখন একটু ভালো কথা বললাম তখন আবার বলবে যে এই, কিন্তু না, এটার চেয়ে সবচেয়ে আমাদেরকে চিন্তা করতে হবে লজিক্যাল রেশনাল ওয়েতে, যে যারা আমরা বলছি যে বিএনপির একজন নেতাকে মন গড়া ভাবে রয়ের এজেন্ট হিসাবে বানিয়ে ফেলার চেষ্টা করছি, সত্যি কি রয়ের এজেন্ট হতে তার খায়াস হয়েছে কিনা, কেন হবে সেই বিষয়টা আমরা একটু চিন্তা করি। আমরা দেখি প্রিভিয়াস হিস্ট্রি গুলা, তার কন্ট্রিবিউশন গুলা, সে দলের জন্য কি করেছে কি করে নাই, তার কি রয়ের এজেন্ট হওয়ার প্রয়োজন আছে কিনা আদৌ, কেন রয়ের এজেন্ট হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা চিন্তা করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। আরেকটা ব্যাপার হলো যে যারা আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই তারা অন্যের সমালোচনাটা কেন নিতে পারি না, এটি আমার আরেকটি বড় প্রশ্ন। আমি এই জন্যই বলছি যে ডক্টর পিনাকি ভট্টাচার্য যিনি প্লাস হলো ওই যে ইলিয়াস হোসেন, এই দুজন তারা তো প্রতিনিয়ত মানুষের সমালোচনা করেন, অনেক কিছুই সমালোচনা মিনস অনেক তথ্য উপাত্ত মানুষকে দেন। ও তাদের সাংবাদিকতা আওয়ামী লীগের সময়টায় অতুলনীয় ছিল এবং প্রচুর ফ্যাক্ট ফিগার তথ্য দিয়ে, বিশেষ করে ডক্টর নয়, পিনাকি ভট্টাচার্য দাদা উনি এগুলো করতেন, অনেক রিসার্চ মূলক প্রেজেন্টেশন অ্যানালিসিস উনি দিতেন এবং সেটি বাংলাদেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের জন্য উপকারী হতো এবং সবাই মন্ত্র মুগ্ধের মতো হয়ে দেখেছে। আমি নিজেও আমি ওনার এখনো পর্যন্ত যে কোনো পর্ব সাথে সাথে আসলেই সাথে সাথে, মানে এমন না যে আমি আধা ঘন্টা পরে দেখবো, আগে দেখে নেই তারপরে, কারণ ওই জায়গাটায় কি আছে, কি মেসেজ আছে না আছে, আমি অনেক সমৃদ্ধ হই এবং আমি অবাক হই যে এত সুন্দর অ্যানালিসিস হয়। কিন্তু সেটির একটা পর্যন্ত ছিল, কিন্তু এখন যে অবস্থা চলেছে, এখন উনি কিন্তু মানে অন্যরকম একটা অবস্থায় গিয়েছে। এখন কিন্তু মানে কিভাবে চরিত্র হরণ, কিভাবে একটা পার্টিকুলার দলকে কোণঠাসা করা যায়, শুধু এটি যদি উনি টোটাল এরকম অ্যানালিসিসটা করতেন যে না বিএনপির ভিতরে অনেকের জন্য অভিযোগ আছে সেগুলাকে উঠিয়ে ধরবেন এবং এনসিপির যে সমস্ত মানুষদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং দুদক পর্যন্ত যেতে হচ্ছে ওইসব ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা নাই, এবং জামাতের যে সমস্ত মানুষদের ব্যাপারে এত সমালোচনা আছে, ইভেন দর্শক চিটাগাঙ্গে কতগুলা দর্শক ধরা পড়লো জামাতের। তারপরে এই যে চিটাগাঙ্গে আপনারা দেখেছেন যে গতকালকে একজন নারীকে লাথি মারলো, এই যে এইসব বিষয়ে কিন্তু কোনো আলোচনা নেই, কথা নাই, হয়তো একটা স্ট্যাটাস দিচ্ছে যে ওনার ফেসবুক স্ট্যাটাসে একটা দিচ্ছে, এটি মানে নাম কাওয়াস্তে, কিন্তু যেভাবে ইউটিউব চ্যানেলে আলোচনা করে অন্য একজন বিএনপির নেত্রীকে কোণঠাসা করছেন, একদম চরিত্র হনন করে যার পর না যায়, মানে কাউকে ছাড়ছেন না এমন অবস্থায় করছেন, সেটি আসলেও মানে এখন হয়তো যারা বিবেকবান মানুষ তাদেরকে একটু ভাবায় যে এটা কেমন, এটা একটা রুচির প্রশ্ন আছে সেটি। তাছাড়া আমি বলবো যে উনি অতুলনীয়, আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। আমি তার সমালোচনা করছি না, এই জন্য এটাই বলছি যে আমরা যখন আপনাদের থেকে এত সমালোচনা শুনি, তাহলে এই ইলিয়াস হোসেন, পিনাকি দাদা তারা কেন সমালোচনা সহ্য করতে পারে না? তাদের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে সাথে সাথে তার জন্য এমন অবস্থায় একেবারে যার পর নাই ওকে ন্যাংটা করে ছেড়ে দেয়, তাহলে তো এটা তো আর গণতন্ত্র হলো না। গণতন্ত্র মানেই হলো
এই যে আমি যেরকম একজনের সমালোচনা করব, সেটি আবার ঠিক আমার সমালোচনা যদি কেউ করে সুশীল ওয়েতে, তাহলে আমিও সেটি শুনে তাকে একটি ভদ্রভাবে একটা জবাব দিই, তাহলেই তো হয়। কিন্তু ওনারা কিন্তু এটি না, ওনারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাচ্ছে, আমরা সবাই চাই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হবে। কিন্তু এখন তাদের বিরুদ্ধে তারা যেরকম ভাবে বলছে, একজন বিএনপির নেতা নেত্রী তো সেই কথাটা বলতেই পারে, কারণ তাকে এভাবে ন্যাংটা করে দিচ্ছে, উনি কিছু বলবে না, চুপ করে থাকবে, সবকিছু মেনে নিবে, এটা কি হয়? সেও তো বলবে। বলার পরে তারা আবার পাল্টা যেভাবে ওইটা নিতে পারছে না, বা কেউ কোথাও যদি করে, যেরকম নুরুল হক নূর গত পরশুদিন বলেছেন ইউটিউবারদের কি একটা বলেছেন, ইউটিউবারদের বিপক্ষে যায়, সেটি মানে ইলিয়াস হোসেন আর হলো পিনাকি ভট্টাচার্যের একটু বিপক্ষে গিয়েছে, ওইটুকু কিন্তু ইলিয়াস হোসেন নিতে পারেনি। সাথেই নুরুল হক নূরকে নিয়ে একেবারে কি এক ভিডিও বানিয়ে ফেলেছে, আপনারা দেখেছেন। নুরুল হক নূর রয়ের দালাল, সেটি দিয়ে মানুষের কাছে এস্টাবলিশ করে বলেছে। এই যুক্তি তো অন্য মানুষ চিন্তা করতে যাবে না, এত যুক্তি, কিন্তু ওনাদের যে একটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তারা তো বিশ্বাস করে ফেলেছে অনেকে যে হ্যাঁ, নুরুল হক নূর হয়তো রয়ের দালাল, সালাউদ্দিন রয়ের দালাল, ইভেন কয়েকদিন পরে তারেক জিয়া রয়ের দালাল হয়ে যাবে, খালেদা জিয়া রয়ের দালাল হয়ে যাবে, কিংবা অন্যদের। এটি যখন হয়, তখনই আসলে প্রশ্ন উঠে যায় যে এরকম কেন? এরকম হওয়া উচিত নয়। সবাই মিলে ব্যক্তিগতভাবে কাদা ছোড়াছুড়ি না করে, আমরা যেটা দেখলাম এখন কিন্তু পুরো লেগে গেছে। আপনারা দেখেন যে এই যে তাসনিম খলিল, তারপরে হলো আর আরেকজন জুলকারনাইন শাহের, আর হলো নাজমুস সাকিব, এই তিনজন এক হয়েছে, তারা একরকম ন্যারেটিভ দিচ্ছে, এবং সেগুলো হলো পিনাকি এবং ইলিয়াসের বিরুদ্ধে। আবার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন কনক সারোয়ার, তারা আবার তিনজন, ও শাহেদ হোসেন আবার তাদের এদিকে আছে, তারা দিচ্ছে একসাথে। মানে এই যে যে নিজেদের মধ্যে সবাই কিন্তু একসাথে বাংলাদেশের জন্য কাজ করেছে আগে, এখন কোথাও যেন কি স্বার্থ নিয়ে এরকম করছে, সেটি বোধহয় আমার কাছে এখন ব্যক্তিগতভাবে ভালো লাগছে না। আমি সবাইকে শ্রদ্ধা করি, সম্মান করি, এবং আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ফেসবুকে মেসেজও পাঠিয়েছি, আমি ইন্টারভিউ করতে চাই, কথা বলতে চাই। ওনারা হয়তো অনেক ব্যস্ত মানুষ, অনেক তাদের নেটওয়ার্ক আছে হাই লেভেলের, যার জন্য আমাদের মেসেজগুলো এখনো পড়ছে না। কোনো না কোনোদিন হয়তো তাদের সাথে দেখা হবে, কথা হবে, আমি ইন্টারভিউ করতে চাই। কিন্তু দেখা যাক, লেটস সি, যে ওনাদের সম্পর্ক সাধারণ মানুষের হয়তো একটা ধারণা, কিভাবে চিন্তা করছে, এই বিষয়গুলো তাদের জানা দরকার। সেই আমি এখন আপনাদের অনেক কথা বললাম। আমি জানি না আপনাদের আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে। যাদের খারাপ লাগবে তারা নিশ্চয়ই গালিগালাজ করবেন এবং রয়ের দালাল বলবেন। কিন্তু আমি বলতে চাই যে রয়ের দালাল আসলেও চোখ বন্ধ করে যে কাউকে বলে দিয়েন না, বলে দেওয়া উচিত না। আমার চ্যানেল কখন প্রতিষ্ঠিত হয়েছে সেটি আপনি দেখতে পারবেন। সেই ২০০০ কি বলে এটাকে ২৪ এর মে মাসে হয়েছে, এবং তারপরে আমি জুলাইয়ের ১ তারিখ থেকে এইসব ছাত্রদের পক্ষে কথা বলেছি। আপনারা ভিডিওগুলো যদি বিশ্লেষণ করে দেখবেন কিভাবে ওখানে আমি কথা বলেছি এবং তাদের পাশে থেকেছি। যার জন্য এত সহজেই আমাকে কিনে ফেলবে সেটি হওয়ার কথা না। আর যার জন্য ওরকম ভাবে কথা বলার চেয়ে আপনারা একটু বিশ্লেষণ করবেন, দেখবেন যে আসলে কোনটি, এবং কারো আলোচনা, কারো পক্ষ গেলেই খুব মনক্ষণ খুশি হওয়ার কিছু নেই, আর কারো বিপক্ষ গেলেই খুব ক্ষুব্ধ হয়ে আরেকজনকে বকা দেওয়ার চেয়ে আপনার মতামতটুকু দিন, আর্গুমেন্ট দিন, যুক্তি দিন। আমি কোন জায়গাটায় খারাপ বললাম সেটিকে আপনি খণ্ডন করুন, সেটি বোধহয় সুন্দর হবে, এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি গণতন্ত্রের পক্ষের মানুষ, গণতন্ত্র চাই, বাংলাদেশের সুশাসন দেখতে চাই, কোনো দুর্বৃত্তায়ন দেখতে চাই না, বাংলাদেশের অপশাসন থেকে মুক্ত চাই। সে তারেক জিয়া হোক আর যত জিয়াই হোক, সে যদি বাংলাদেশে এসে ফেসিবাদ করে আবার দুর্বৃত্তায়নের শাসন কায়েম করে, আমি ঠিকই আমার সাধারণ ছোট্ট জায়গা থেকে আপনাদের সাথে এভাবেই কথা বলবো। অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে, আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা এখনো যদি ফিন বাংলা ভয়েসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো আপনাদেরকে। আর কয়েকজন আমাদেরকে মন্তব্য করেছেন, রাকিব খান মন্তব্য করেছেন আসিফ নজরুল একটা বাটপার, পোড়া বাটপার আসিফ নজরুল। ধন্যবাদ রাকিব খান আপনার এই মন্তব্যটি করার জন্য। হয়তো আপনার অবস্থান থেকে সেটি, কিন্তু আমরা আসলে ওনার কন্ট্রিবিউশনটুকু দেখার চেষ্টা করি, এবং ওনার বিরুদ্ধে যে সমস্ত সমালোচনাগুলো রয়েছে সেটি সত্যি হলে আসলে বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ বাংলাদেশ চায় যে ক্রান্তিকালে বাংলাদেশের পাশে তারা যেমন ভাবে থেকেছে, ঠিক তেমনটি কোনো ধরনের ষড়যন্ত্রের ভিতরে না থেকে বাইরে এসে বাংলাদেশকে সুন্দরভাবে তারা নেতৃত্ব দিক। আগামী দিনের বাংলাদেশ যেমনটি আমরা চিন্তা করছি তেমনটি যেন হয়। আজকে আপনাদের সাথে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামতগুলো দিবেন, যে যেখান থেকে আমাদেরকে দেখেছেন এবং আগামীতেও দেখবেন। আপনাদের সবাইকে শুভকামনা, শুভরাত্রি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।
দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। যে বিষয়গুলো বাংলাদেশে ঘটতে চলেছে বা ঘটতেছে, এগুলো গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেনি। বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশে পরিণত হোক, সবাই শান্তিতে থাক, সর্বদলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে সুষ্ঠু একটি নির্বাচন হোক, এটি আমরা চাই।